নমস্কার, আমি সৌম্য ব্যানার্জি আর আপনারা দেখছেন রাইস ফেসবুক লাইভে আজকের বিশেষ অনুষ্ঠান মিশন WBCS 2020। গতবারের মতো এবারও WBCS পরীক্ষার্থীদের গাইড করার জন্য আমাদের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন। আর আজকে আলোচক হিসেবে আমার সঙ্গে স্টুডিওতে উপস্থিত আছেন শ্রী রূপক দত্ত। স্যার, আপনাকে স্বাগত জানাই আজকের অনুষ্ঠানে। এই বছরের WBCS পরীক্ষার ফর্ম ফিল আপ চলছে। 5 নভেম্বর থেকে 25 নভেম্বর অবধি ফর্ম ফিল আপ চলবে। পিএসসির ওয়েবসাইটের মাধ্যমে অনলাইন অ্যাপ্লিকেশন করা যাবে এবং প্রিলিমিনারি পরীক্ষা, যেটা WBCS পরীক্ষার প্রথম ধাপ, তার সম্ভাব্য তারিখ পিএসসি নোটিফিকেশনে দিয়েছে 9 ফেব্রুয়ারি 2020। এবং এই সময়কালের মধ্যে পরীক্ষার্থীরা ফর্ম ফিল আপ করে প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসবে। তাই এই পরীক্ষা সংক্রান্ত গাইডেন্স নিয়েই আমাদের আজকের আলোচনা। স্যার, প্রথমেই যে প্রশ্নে আসবো, যে WBCS পরীক্ষার 4টি গ্রুপে হয়, গ্রুপ A, B, C এবং D। এই 4টি গ্রুপে ঠিক কোন কোন পোস্টে নিয়োগ হয় এবং তার যে স্পেসিফিকেশনসগুলো রয়েছে, স্পেশাল রিকোয়ারমেন্টগুলো রয়েছে, সেগুলো যদি একটু তুলে ধরেন। WBCS পরীক্ষাটি 4টে গ্রুপে নেওয়া হয়, A, B, C, D এই 4টে গ্রুপের জন্য। গ্রুপ এতে আছে 6টি পোস্ট, যেমন এক্সিকিউটিভ, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস অর্থাৎ ব্লক ডেভেলপমেন্ট অফিসার, রেভিনিউ সার্ভিস, লেবার সার্ভিস, এমপ্লয়মেন্ট সার্ভিস, ফুড অ্যান্ড সাপ্লাই সার্ভিস, এরকম 6টি পোস্টের জন্য পরীক্ষা নেওয়া হয়। গ্রুপ বি একটি পোস্ট আছে, ওয়েস্ট বেঙ্গল পুলিশ সার্ভিস। গ্রুপ সিতে টোটাল 9টি পোস্ট আছে, যেমন জয়েন্ট ব্লক ডেভেলপমেন্ট অফিসার, ল্যান্ড রেভিনিউ অফিসার, ACTO, এরকম 9টি পোস্ট আছে। এবং গ্রুপ ডিতে 3টি পোস্টের জন্য পরীক্ষা নেওয়া হয়, যেমন ইন্সপেক্টর অফ কোঅপারেটিভ সার্ভিস, পঞ্চায়েত ডেভেলপমেন্ট অফিসার, এরকম 3টি পোস্টের জন্য পরীক্ষা নেওয়া হয়। এবং প্রত্যেকটি ক্ষেত্রেই একজন ক্যান্ডিডেট যে কোনো একটি গ্রুপ বা 2টি বা 4টি গ্রুপে বা 3টি গ্রুপে, যদি তার এলিজিবল হয়, অ্যাপ্লাই করতে পারে এবং তার কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে। এজ লিমিটটা কোন গ্রুপের জন্য কত? গ্রুপ A, C এবং D এই 3টে গ্রুপের জন্য মিনিমাম এজ হচ্ছে 21 ইয়ার্স অ্যাজ অন 1 জানুয়ারি 2020, অর্থাৎ যে বছর পরীক্ষা হচ্ছে সেই বছরের 1 জানুয়ারি রেসপেক্টে A, C, D এই 3টি গ্রুপের জন্য 21 বছর মিনিমাম। এবং B গ্রুপের জন্য মিনিমাম এজ হচ্ছে 20 ইয়ার্স। A, B এবং C গ্রুপের জন্য ম্যাক্সিমাম এজ হচ্ছে 36 ইয়ার্স, আর D গ্রুপের জন্য ম্যাক্সিমাম এজ 39 ইয়ার্স। SC এবং ST ক্যান্ডিডেটের জন্য এজ রিল্যাক্সেশন আছে 5 ইয়ার্স। ব্যাকওয়ার্ড ক্লাস নন ক্রিমি লেয়ারদের জন্য এজ রিল্যাক্সেশন আছে 3 ইয়ার্স। এছাড়া PWD ক্যান্ডিডেটদের জন্য আপ টু 45 ইয়ার্স অবধি তারা ফর্ম ফিল আপ করতে পারে। এক্সাম প্রসিডিওরটা নিয়ে যদি আলোচনা করি, তাহলে 3টি ধাপে পরীক্ষাটা সম্পন্ন হয়, প্রিলিমিনারি, মেইন এবং তারপরে পার্সোনালিটি টেস্ট। এই 3টি ধাপ সম্বন্ধে যদি একটু স্বচ্ছ ধারণা এবারের পরীক্ষার্থীদের দেন। অবশ্যই, তবুও প্রসঙ্গত বলে রাখি, বি গ্রুপ যেহেতু পুলিশ সার্ভিস, সেই ক্ষেত্রে এটি হাইট ক্রাইটেরিয়া আছে। ফর মেল ক্যান্ডিডেটের জন্য 1.65 মিটার অ্যান্ড ফর ফিমেল ক্যান্ডিডেট 1.5 মিটার। এই ক্ষেত্রে ছাড় পাওয়া যাবে যদি কেউ অ্যাসামিজ, গোর্খা, গারোয়ালিজ এই সমস্ত ট্রাইবস রেসের থেকে হয়, তারা এই সমস্ত ক্ষেত্রে উচ্চতার ছাড় পেতে পারে। যে গ্রুপেই ফর্ম ফিল আপ করা হোক না কেন, প্রথমে একটি স্ক্রিনিং টেস্ট নেওয়া হবে, যার নাম হচ্ছে প্রিলিমিনারি এক্সামিনেশন। একটি পেপারে 200 মার্কসের এক্সাম নেওয়া হবে, মাল্টিপল চয়েস টাইপ এক্সাম। এটিকে বলা হচ্ছে জেনারেল স্টাডিজ পেপার। এটি হচ্ছে মেন এক্সামের জন্য একটি স্ক্রিনিং টেস্ট। যারা মেন পরীক্ষা কোয়ালিফাই করবে তাদের স্ক্রিনিং টেস্ট হচ্ছে ফর পার্সোনালিটি টেস্ট, অর্থাৎ ইন্টারভিউ। মেন এক্সাম হচ্ছে পার্সোনালিটি টেস্টের জন্য স্ক্রিনিং টেস্ট। প্রিলিমিনারি এক্সাম অর্থাৎ জেনারেল স্টাডিজে 200টি মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, মূলত 8টি সেকশন থেকে। ইংলিশ, জেনারেল সায়েন্স, তার মধ্যে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ইন্ডিয়ান হিস্ট্রি, ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। থাকবে 25টি কোশ্চেন ইন্ডিয়ান ইকোনমি এবং ইন্ডিয়ান কনস্টিটিউশন থেকে, কারেন্ট ইভেন্টস ফ্রম বোথ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এবং থাকবে জেনারেল মেন্টাল এবিলিটি। এই সেকশনে থাকবে অ্যারিথমেটিক এবং রিজনিং অর্থাৎ GI এর কোশ্চেন। পরীক্ষার অ্যাডভার্টাইজমেন্ট বেরোলেই একটা খুব গুরুত্বপূর্ণ ডিসিশন পরীক্ষার্থীদের নিতে হয়, যে মেইন এক্সামিনেশনে যারা গ্রুপ A এবং B এর জন্য কমপ্লিট করবে, তাদের কম্পালসারিলি অপশনাল সাবজেক্ট নিয়ে পরীক্ষায় বসতে হয়। এই অপশনাল সাবজেক্ট সিলেক্ট করাটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। তো এই অপশনাল সাবজেক্ট সিলেকশনের ব্যাপারে কোন কোন জিনিস মাথায় রাখা উচিত এবং কোন কোন বিষয় ভালো স্কোর করতে পরীক্ষার্থীদের সাহায্য করে? অপশনাল সাবজেক্ট কেবলমাত্র প্রয়োজন হচ্ছে গ্রুপ A এবং B এর জন্য। কম্পালসারি পেপার মেনে 6টি পেপার থাকে, প্রত্যেকটির জন্য 200 মার্কস করে। তার মধ্যে 2টি পেপার হচ্ছে ডেসক্রিপটিভ পেপার। পেপার 1 হচ্ছে বেঙ্গলি, হিন্দি, উর্দু আর নেপালি, এটি কনভেনশনাল ও ডেসক্রিপটিভ টাইপ।
পেপার 2 হচ্ছে ইংলিশ, এটিও ডেসক্রিপটিভ অর্থাৎ কনভেনশনাল, এবং বাকি 4টি কম্পালসারি পেপার হচ্ছে অবজেক্টিভ অর্থাৎ মাল্টিপল চয়েস টাইপ। তার মধ্যে পেপার 3 হচ্ছে জেনারেল স্টাডিজ 1, সেখানে 100টি কোশ্চেন থাকবে হিস্ট্রি থেকে, ইন্ডিয়ান হিস্ট্রি উইথ স্পেশাল রেফারেন্স টু ন্যাশনাল মুভমেন্ট। 100টি কোশ্চেন থাকবে জিওগ্রাফি থেকে, ইন্ডিয়ান জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। পেপার 4-এ থাকবে জেনারেল স্টাডিজ 2, সেখানে থাকবে সায়েন্স, সায়েন্টিফিক, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্ট, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ এখানে কোশ্চেন থাকবে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্ট, এনভায়রনমেন্টাল সায়েন্স, ট্র্যাডিশনাল, জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স। পেপার 5-এ 100টি কোশ্চেন থাকবে ভারতের সংবিধান থেকে এবং 100টি কোশ্চেন থাকবে ভারতের অর্থনীতি অর্থাৎ ইন্ডিয়ান ইকোনমি থেকে। পেপার 6 কম্পালসারি পেপার, এটিও অবজেক্টিভ, এখানে 100টি কোশ্চেন থাকবে অ্যারিথমেটিক থেকে এবং 100টি কোশ্চেন থাকবে টেস্ট অফ রিজনিং অর্থাৎ জিআই থেকে। এই 6টি পেপার কম্পালসারি অর্থাৎ ABCD 4টে গ্রুপের জন্যই প্রযোজ্য। যদি কোনো ক্যান্ডিডেট কোনো একটি কম্পালসারি পেপারে অ্যাবসেন্ট হয়ে যায় তাহলে সে আর কম্পিট করতে পারবে না। অপশনাল পেপারটি নিতে হয় কেবলমাত্র যদি কোনো ক্যান্ডিডেট A গ্রুপ অথবা B গ্রুপ বা A এবং B দুটি গ্রুপই অ্যাপ্লাই করে। পিএসসি 37টি অপশনাল সাবজেক্ট অফার করছে, তার মধ্যে থেকে ক্যান্ডিডেটকে একটি অপশনাল সাবজেক্ট বেছে নিতে হবে যার দুটি পেপার থাকবে এবং এটি ডেসক্রিপটিভ অর্থাৎ কনভেনশনাল টাইপ। পেপার 1 200 মার্কসের পরীক্ষা হবে, 3 আওয়ার্স এক্সাম ডিউরেশন। পেপার 2 একই রকমভাবে 200 মার্কসের এক্সাম, 3 আওয়ার্স ডিউরেশন, এটি কনভেনশনাল টাইপ। 37টি অপশনাল সাবজেক্টের মধ্যে থেকে ক্যান্ডিডেটকে একটি অপশনাল বেছে নিতে হবে, অর্থাৎ অপশনাল বাছার সময় অবশ্যই ক্যান্ডিডেটকে মাথায় রাখতে হবে যেহেতু প্রত্যেকটি অপশনালের সিলেবাস ইউজিসি রেকগনাইজ ইউনিভার্সিটির অনার্স বা পোস্ট গ্র্যাজুয়েটের সিলেবাসকে কভার করা হয়েছে। অতএব এই স্বল্প সময়ের মধ্যে যেহেতু এই টোটাল সিলেবাস কভার করা সম্ভব নয়, তাহলে সেই অপশনাল সাবজেক্টটি তাকে নেওয়া উচিত যেই ক্ষেত্রে সাজেশন করা সম্ভব, অর্থাৎ নম্বর তোলার ক্ষেত্রে তাকে সহায়তা করবে। সাজেস্টিভ ওয়েতে পড়াশোনা করা যেতে পারে নিশ্চয়ই, যেহেতু এই স্বল্প সময়ে সিলেবাস কভার করা সম্ভব নয়। এই ক্ষেত্রে অবশ্যই ক্যান্ডিডেটকে তার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনে সে কী সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছে অর্থাৎ একাডেমিক ব্যাকগ্রাউন্ডের কথা তাকে মাথায় রাখতে হবে। মাথায় রাখতে হবে প্রিভিয়াস ইয়ার অ্যাটলিস্ট 5 ইয়ার্স কী কোশ্চেন এসছে, কী তার ট্রেন্ড, কী ধরনের কোশ্চেন আসে এবং কোন সাবজেক্টগুলোতে অতি সহজে সাজেশন যেটা নম্বর তোলার ক্ষেত্রে সাহায্য করে সেই সমস্ত বিষয় মাথায় রেখে স্টুডেন্টকে অপশনাল সাবজেক্ট বেছে নিতে হবে। এবং অ্যানালিটিক্যাল ভিউজ এই ধরনের পরীক্ষায় অপশনাল সাবজেক্টের পরীক্ষাগুলোতে চাওয়া হয়, সেখানে পরীক্ষার্থী যেখানে স্বাচ্ছন্দ্য বোধ করবে তার অ্যানালিটিক্যাল ভিউজ রাখার জন্য সেই ধরনের অপশনাল সাবজেক্ট অবশ্যই রাইটিং স্কিল এখানে খুবই ইম্পর্টেন্ট। যেহেতু এটি 3 ঘন্টার পরীক্ষা এবং 200 মার্কসের, অতএব ক্যান্ডিডেটকে টু দ্য পয়েন্ট, জিস্ট এমনভাবে কংক্রিট আনসার করে আসতে হবে যাতে নম্বর তোলা খুবই সহজ হয়। আপনার অভিজ্ঞতায় সাধারণত কোন কোন বিষয়ে খুব স্কোরিং হয়? অ্যাকচুয়ালি আমরা দেখা গেছে যে অ্যানথ্রোপোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, সোশিওলজি, ইভেন ল্যাঙ্গুয়েজ পেপারের মধ্যে বাংলা, কমার্স, জিওগ্রাফি এই সমস্ত সাবজেক্টগুলোতে তুলনামূলকভাবে নম্বর তোলা সহজ। কিন্তু কোনো ক্যান্ডিডেট তার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্টকে অপশনাল হিসাবে বেছে নিতেই পারে যেহেতু সেই সাবজেক্টটির ওপর সে এত বছর ধরে পড়াশোনা করেছে। যদি তার কনফিডেন্ট থাকে, সে যদি কনফিডেন্ট হয় সেই সাবজেক্ট নিয়ে সে ডিল করতে পারবে। তার কারণ কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে একাডেমিক এক্সামের সাথে একটু তফাৎ আছে, এখানে একটু ওভারঅল গাইডেন্স দরকার। সেই প্রপার গাইডেন্স যদি পায় তার ক্ষেত্রে তার গ্র্যাজুয়েশন বা পোস্ট গ্র্যাজুয়েশনের সাবজেক্ট অবশ্যই ফলপ্রসূ হতেই পারে। ঠিক, এবার একেবারে যেহেতু প্রিলিমিনারি পরীক্ষা আসন্ন সেহেতু আমাদের অনুষ্ঠানের বেশিরভাগটা জুড়ে থাকবে প্রিলিমিনারি পরীক্ষার ব্যাপারে আলোচনা। দর্শকদের জানিয়ে রাখি আপনারা দেখছেন মিশন WBCS 2020 WBCS সংক্রান্ত আজকের বিশেষ অনুষ্ঠান। আপনারাও আপনাদের প্রশ্ন রাখতে পারেন আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে, আমরা আপনাদের প্রশ্ন আলোচনা করব এই অনুষ্ঠান চলাকালীন। স্যার, প্রথমে আসি ইংলিশ, যে কোনো কম্পালসারি যে কোনো কম্পিটিটিভ এক্সামিনেশনের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং WBCS এর তো বটেই। ইংলিশের জন্য প্রিলিমিনারি পরীক্ষার যে সিলেবাস তার প্রিপারেশন পরীক্ষার্থীরা কিভাবে নেবে একটু যদি গাইড করেন। আমরা যদি বিগত 2 বছরের কোশ্চেন পেপারকে তুলনা করি, 2018 এবং 2019-এর প্রিলিমিনারি কোশ্চেন পেপারকে তুলনা করি, তাহলে দেখতে পাবো আমাদের ইংলিশ প্রিলিমিনারিতে যে কোশ্চেন এসে থাকে তার একটা একটু পরিবর্তন করা হয়েছে। প্রিলিমিনারি জেনারেল স্টাডিজ পেপারটিতে প্রথম 25টি কোশ্চেন থাকে ইংলিশ, তারপর থেকে বাকি সাবজেক্টগুলোর কোশ্চেন মিক্স আপ হতে থাকে। প্রথম 25টি কোশ্চেন যে ইংলিশ থাকে তার সিলেবাসে পরিষ্কার বলে দেওয়া হয়েছে ইংলিশ কম্পোজিশন, অর্থাৎ সেখানে আসতে পারে অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, প্রিপোজিশন,
পার্টস অফ স্পিচ থেকে কোশ্চেন। যে পরিবর্তনটি আমরা লক্ষ্য করেছি, আমরা একটা তুলনামূলক আলোচনা করতেই পারি ইংলিশের ক্ষেত্রে। যেমন 2018 সালে যদি দেখি কোনো সিনোনিমের কোশ্চেন ছিল না, যেখানে 2019-এ আমরা দেখতে পাচ্ছি 3টে সিনোনিমের কোশ্চেন দিয়েছিল, এবং 2019-এ অ্যান্টোনিমের কোনো কোশ্চেন ছিল না। 2018-তে অ্যান্টোনিম থেকে একটি কোশ্চেন দিয়েছিল, ফ্রেজাল ভার্ব থেকে 2019-এ একটি কোশ্চেন দিয়েছিল, 2018-তে 3টি কোশ্চেন দেয়। ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন 2019 সালে 3টি কোশ্চেন দিয়েছিল, 2018-তে 5টি কোশ্চেন দেয়। ইডিয়ামস 2019-এ একটি কোশ্চেন, 2018-তে 2টি কোশ্চেন। প্রিপোজিশন 2019-এ 2টি কোশ্চেন, 2018-তে 3টি কোশ্চেন। পার্টস অফ স্পিচ থেকে 2019-এ 3টি কোশ্চেন, 2018-তে 5টি কোশ্চেন। অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস 2019-এ 5টি কোশ্চেন, 2018-তে 6টি কোশ্চেন। আশ্চর্যজনকভাবে যে পরিবর্তনটি লক্ষ্য করা গেছে সেটা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এই জায়গাগুলো থেকে অতীতে কখনোই প্রশ্ন আসেনি, যেটা 2019-এ এসছে 3টি কোশ্চেন, 2018-তে একটিও কোশ্চেন আসেনি। প্রিফিক্স থেকে একটি কোশ্চেন দিয়েছিল 2019-এ, 2018-তে একটিও কোশ্চেন আসেনি। সেন্টেন্স কারেকশন অর্থাৎ এরর কারেকশন আমরা যেটা বলতে পারি, অন্যরকমভাবে এখানে কোশ্চেনটাকে সেট করা হয়েছিল। 2019-এ 2টি কোশ্চেন দেয়, 18-তে একটিও কোশ্চেন আসেনি। এবং ভয়েস চেঞ্জ থেকে 2019-এ একটি কোশ্চেন দেয়, 18-তে কোনো কোশ্চেন ছিল না। অতএব ইংলিশ কম্পোজিশনের মধ্যে আমরা 10 স্ট্যান্ডার্ডে যা পড়েছি, অর্থাৎ পার্টস অফ স্পিচ থেকে শুরু করে গ্রামার, অ্যান্টোনিম, সিনোনিম, ফ্রেজাল ভার্ব, গ্রুপ ভার্ব, ইডিয়াম, ওয়ান ওয়ার্ড সমস্ত কিছুকেই কভার করতে হবে। কোনো বছর একটা কোনো এরিয়া থেকে প্রশ্ন নাও আসতে পারে, একদম, কিন্তু স্টুডেন্টকে প্রিপেয়ার থাকতে হবে, সমস্ত কিছুর জন্য প্রিপেয়ার থাকতে হবে সব জায়গা থেকে আনসার করার জন্য। নিশ্চয়ই স্যার, ইংলিশের পরেই যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব, অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ডব্লিউবিসিএস প্রিলিমিনারি তো বটেই, মেনের ক্ষেত্রেও সেটা হচ্ছে হিস্ট্রি। অবশ্যই বিশাল অংশ জুড়ে ডব্লিউবিসিএস পরীক্ষার স্ক্রিনিং টেস্টে রয়েছে হিস্ট্রি। তো হিস্ট্রির জন্য কোন কোন জায়গায় বিশেষ গুরুত্ব দিতে হবে, কিভাবে প্রস্তুতি নেবে? হিস্ট্রি অফিসিয়ালি পিএসসি তাদের ওয়েবসাইটে বলেছে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 25টি অবজেক্টিভ কোশ্চেন থাকবে এবং ন্যাশনাল মুভমেন্ট থেকে 25টি কোশ্চেন থাকবে, অর্থাৎ 50টি কোশ্চেন আসার কথা। কিন্তু যদি আমরা বিগত বছরগুলোর কোশ্চেন পেপার অ্যানালিসিস করি, তাহলে দেখতে পাবো যে হিস্ট্রি থেকে কোশ্চেন ন্যাশনাল মুভমেন্ট সহ মোর দ্যান 50 এসছে, এবং সেই ক্ষেত্রে গুরুত্ব পেয়েছে অবশ্যই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। যেমন দেখতে পাচ্ছি 2019 সালে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে অ্যারাউন্ড 14টি কোশ্চেন দেয়, হোয়ারাস যেখানে আইএনএম থেকে মোর দ্যান 35 কোশ্চেন দিয়েছিল। 2018 সালে হিস্ট্রি অফ ইন্ডিয়া অর্থাৎ ইন্ডিয়ান হিস্ট্রি থেকে 23টি কোশ্চেন, অ্যারাউন্ড 23 কোশ্চেন দেয়, এবং আইএনএম থেকে অ্যারাউন্ড 25 কোশ্চেন, অর্থাৎ 50টি কোশ্চেনের বেশি আমরা দেখতে পাচ্ছি হিস্ট্রি থেকে আসছে। অবশ্যই হিস্ট্রি গুরুত্বপূর্ণ, সেই ক্ষেত্রে আমাদের অ্যানশিয়েন্ট, মেডিভেল, মুসলিম পিরিয়ড, মুঘল পিরিয়ড এবং ন্যাশনাল মুভমেন্টের সমস্ত কিছু কভার করতে হবে। বিশেষত আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আইএনসিকে ফোকাস করা হয় অনেক সময় ন্যাশনাল মুভমেন্টের ক্ষেত্রে। কে কখন প্রেসিডেন্ট ছিলেন, কখন ন্যাশনাল কংগ্রেস কী রেজলিউশন নিয়েছিল, ঠিক একই রকমভাবে কোন ট্রিটি, কোন এগ্রিমেন্ট, কী সিদ্ধান্ত নেওয়া হয়েছে, কোন যুদ্ধ, যেমন ব্যাটেল অফ বক্সার থেকে অনেকবার কোশ্চেন এসছে। লাস্ট ইয়ার প্রিলিমিনারিতে আমরা দেখতে পাচ্ছি রাওলাট অ্যাক্ট থেকে 3টি কোশ্চেন এসছে। অতএব এই সমস্ত অ্যাক্ট, ব্যাটেল, গভর্নর জেনারেল, ভাইসরয়, এই সমস্ত কিছুকে ফোকাস করতে হবে। অ্যানশিয়েন্ট পিরিয়ডের মধ্যে আমরা সমস্ত কিছুকেই অর্থাৎ হরপ্পা মহেঞ্জোদারো থেকে শুরু করে সমস্ত কিছুকে আমরা যদি কভার করতে পারি, তাহলে এখানে কমন পাওয়ার সম্ভাবনা বেশি। আরও দুটি গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি। অনেকের ক্ষেত্রে এই সাবজেক্ট দুটি নতুন হতে পারে, যাদের হয়তো ক্লাস 11, 12 বা গ্র্যাজুয়েশন স্ট্যান্ডার্ডে এই সাবজেক্ট দুটি ছিল না, তাদের ক্ষেত্রে এই সাবজেক্ট দুটি নতুন মনে হতে পারে। এর প্রিপারেশন কিভাবে নেবে, কোন কোন এরিয়ায় বেশি ফোকাস করবে? ইন্ডিয়ান পলিটি অর্থাৎ ভারতীয় সংবিধান অ্যান্ড ইন্ডিয়ান ইকোনমি, আমাদের এই ক্ষেত্রে আমরা দেখতে পাই অধিকাংশ স্টুডেন্ট যারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকে পাস আউট, তারা 10 স্ট্যান্ডার্ড অবধি এই সাবজেক্টটি পড়েনি, সুতরাং তাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। এখানে ইন্ডিয়ান ইকোনমি থেকে যে প্রশ্নগুলো আসে এবং কনস্টিটিউশন, এই দুটো অংশ মিলিয়ে 25টি কোশ্চেন আসার কথা, এবং এখানে কিছু কারেন্ট অ্যাফেয়ার্সেরও কোশ্চেন আসে, যেমন সেটা রিসেন্ট কোনো কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট হতে পারে বা আরবিআইয়ের কোনো রুলস অ্যান্ড রেগুলেশন হতে পারে। অর্থাৎ দুটো জায়গা থেকেই কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন আসতে পারে। অতএব এই ক্ষেত্রে অবশ্যই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে আমাকে নিউজ পেপার বা ম্যাগাজিনকে ফলো আপ করতে হবে। রেগুলার বেসিসে যদি আমরা আপডেট থাকি তাহলে এই জিনিসটা সহজ মনে হবে। এবং এখানে ইকোনমিক্স এবং কনস্টিটিউশনে যে কোশ্চেন আসে সেটা অবশ্যই একটি সাধারণ মানুষের যে জ্ঞান থাকা উচিত সেখান থেকে প্রশ্ন আসে। যেমন আমরা কনস্টিটিউশনের ক্ষেত্রে বলতে পারি মেকিং অফ কনস্টিটিউশন, কীভাবে ভারতের সংবিধানটি তৈরি করা হয়েছে, তার প্রিয়াম্বেল থেকে কোশ্চেন আসে ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিজ। কোশ্চেন আসতে পারে প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, প্রাইম মিনিস্টার, কাউন্সিল অফ মিনিস্টার, জুডিশিয়ারি সিস্টেম অর্থাৎ সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, লোয়ার কোর্টস,
এছাড়াও কোশ্চেন আসতে পারে অ্যামেন্ডমেন্টস থেকে, বহুবার কোশ্চেন এসছে কোন অ্যামেন্ডমেন্টটি কত সালে করা হয়েছে এবং সেই অ্যামেন্ডমেন্টটি কী কারণে করা হয়েছিল, এই জাতীয় কনস্টিটিউশনাল কোশ্চেন আসে। এছাড়া ইকোনমিক্স থেকে আমরা স্পেসিফিক্যালি এখানে ফোকাস করা ইন্ডিয়ান ইকোনমির পার্ট, যেমন ইন্ডিয়ান এগ্রিকালচার, যেমন গ্রিন রেভলিউশন, ল্যান্ড রিফর্ম, ইন্ডাস্ট্রিয়াল পলিসি, বিভিন্ন সময় ভারতে বিভিন্ন শিল্পনীতি নেওয়া হয়েছে সেখান থেকে প্রশ্ন আসে আরবিআইয়ের ফাংশন, প্রশ্ন আসতে পারে গভর্নমেন্ট স্কিম থেকে, প্রশ্ন আসতে পারে পভার্টি অ্যান্ড আনএমপ্লয়মেন্ট থেকে, ডিফারেন্ট ইম্পর্টেন্ট ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনস যেমন IMF, ওয়ার্ল্ড ব্যাংক, WTO, এবং ফিসকাল সিস্টেম অর্থাৎ ট্যাক্স স্ট্রাকচার, বাজেট, বিভিন্ন ধরনের ডেফিসিট, ইনফ্লেশন, এই সমস্ত জায়গা থেকে এখানে মূলত প্রশ্ন এসে থাকে। এবং প্রসঙ্গত বলে রাখি 2019 সালে ইকোনমিক্সের কোশ্চেন কারেন্ট অ্যাফেয়ার্সে প্রাধান্য দিয়েছিল পিএসসি, সেখানে 8 থেকে 9টি ইকোনমিক্সের কোশ্চেন এসেছিল, যেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এসেছিল বেশি, হোয়ারএজ কনস্টিটিউশনের কোশ্চেন এসেছিল প্রায় 19টি। কিন্তু 2018 সালে যদি আমরা দেখি ইকোনমিক্সের কোশ্চেন প্রায় 12টির মতন এসেছিল এবং সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের তুলনায় অর্থাৎ থিওরিটিক্যাল পার্টের উপর জোর দেওয়া হয়েছিল। যেমন ফিসকাল সিস্টেম একটু আগেই আলোচনা করলাম, ফিসকাল সিস্টেম থেকে প্রায় 3টি কোশ্চেন কভার করা হয়েছিল এবং 2018 সালে কনস্টিটিউশন থেকে প্রায় 9টি কোশ্চেন দিয়েছিল। অনেকের একটু অন্য প্রসঙ্গে যাই, অনেকেরই একটা সাধারণ ধারণা থাকে যে WBCS একটা খুব কঠিন পরীক্ষা এবং অনেক ক্ষেত্রে দেখা যায় তারা অন্যান্য পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে কিন্তু WBCS এর জন্য প্রিপারেশন নেয় না। এই ধারণার বশবর্তী হয়ে যে WBCS একটা কঠিন পরীক্ষা, একটু উঁচু লেভেলের পরীক্ষা। আপনি এতদিন WBCS এর ট্রেনিং করানোর সঙ্গে WBCS পরীক্ষার প্রিপারেশন করানোর সঙ্গে যুক্ত রয়েছেন, আপনার অভিজ্ঞতা কি বলে? আপনি পরীক্ষার্থীদের কি বলবেন? WBCS যেহেতু একটি নিছক আর পাঁচটি সরকারি চাকরির মতন একটা পরীক্ষা নয়, এই পরীক্ষা তারাই দেয় যাদের ক্ষেত্রে সিভিল সার্ভেন্ট হওয়ার তাগিদটি আছে, ইচ্ছে আছে, অর্থাৎ যাদের পার্সোনাল বেনিফিটের থেকে যারা সোসাইটিকে কিভাবে বেনিফিট প্রোভাইড করতে পারবে, অর্থাৎ সোশ্যাল ওয়েলফেয়ারের পার্ট হতে পারবে, সেই কথা মাথায় রেখে তারা এই সার্ভিস জয়েন করে। এটা তাদের একটা প্যাশন। অতএব এখানে সরকার যেমন প্রশাসক নিয়োগ করে ল অ্যান্ড অর্ডার মেনটেন করার জন্য, একই রকমভাবে সমাজের সোশ্যাল ওয়েলফেয়ার বৃদ্ধি করার জন্য এবং রেভিনিউ কালেক্ট করার জন্য সরকার এই সমস্ত ক্ষেত্রে অফিসার নিয়োগ করে থাকে। কিন্তু তাও এই সমস্ত পরীক্ষার ক্ষেত্রে আমরা WBCS এর ক্ষেত্রে আমরা দেখতে পাই যে প্রিলিমিনারি যে পরীক্ষাটি নেওয়া হয় সেই ক্ষেত্রে মূলত ফোকাস করা হয় 10 স্ট্যান্ডার্ড, খুব বেশি হলে 12 স্ট্যান্ডার্ডের যে সিলেবাস আছে, মূলত ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আমরা যে সিলেবাস ফলো করি সেই সিলেবাসকেই কভার করা হয়। সেটা হিস্ট্রি হোক কি জিওগ্রাফি হোক, যেমন জিওগ্রাফির ক্ষেত্রে ফোকাস করা হয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর, ঠিক একই রকমভাবে ভারতীয় সংবিধান বা ভারতীয় অর্থনীতির যে প্রশ্নগুলো থাকে সেগুলো একটা সাধারণ মানুষ নিউজ পেপারে যে টার্মোলজি দেখতে পায় বা যে খবর পড়তে পারে সেই জিনিসগুলোই আমরা এখানে দেখতে পাই, তার প্রতিফলন আমরা দেখতে পাই। সায়েন্স যে যদি আসি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, সেই সমস্ত কিছু আমরা 10 স্ট্যান্ডার্ডে যে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা যেগুলো ফলো করেছে অবশ্যই সেখান থেকে কোশ্চেন আসে। সুতরাং খুব হার্ডকোর কোশ্চেন কিন্তু এখানে আসে না। সুতরাং অযথা এটা নিয়ে একটা প্যানিক তৈরি করার কোনো কারণ নেই। সাধারণভাবে গ্র্যাজুয়েশন কমপ্লিট যারা করেছে তারা প্রত্যেকেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া অনুযায়ী পরীক্ষায় বসতে পারে এবং তাদের পক্ষে ভালো স্কোর করা অসম্ভব কিছু নয়। ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভেন্ট হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করাটা অসম্ভব কিছু নয়। আবার প্রিপারেশনের প্রসঙ্গে আমরা আসবো স্যার, জিওগ্রাফি উইথ স্পেশাল রেফারেন্স টু ওয়েস্ট বেঙ্গল, কিভাবে পরীক্ষার্থীরা এবারের জন্য প্রিপারেশন নেবে, কোন কোন জায়গা গুরুত্বপূর্ণ? জিওগ্রাফির মধ্যে কভার করা হয় ইন্ডিয়ান জিওগ্রাফি এবং ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি। ওয়ার্ল্ড জিওগ্রাফি অ্যাজ সাচ কোনো কোশ্চেন থাকে না, কিন্তু জিকে পোর্শন বলে একটি পোর্শন আছে। সুতরাং সেই ক্ষেত্রে কিছু আমরা এটা ওয়ার্ল্ড জিওগ্রাফি হিসাবে ধরতেই পারি, যেমন কোনো মাউন্টেন কোন কান্ট্রিতে অবস্থিত বা তার হাইয়েস্ট পিক কি, বা কোন রিভার কোথায় অবস্থিত, এগুলো আমরা ট্র্যাডিশনাল জিকে হিসাবে ধরতেই পারি। সেরকম সেই কারণে দুই একটি কোশ্চেন এসে থাকে, কিন্তু মূলত ফোকাস করা হয় ইন্ডিয়ান জিওগ্রাফি এবং গুরুত্ব দেওয়া হয় ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফির ওপর। জিওগ্রাফির ক্ষেত্রে আমরা দেখতে পাই ফিজিক্যাল জিওগ্রাফি, পলিটিক্যাল জিওগ্রাফি, কভার করা হয় রিভার, মাউন্টেন, ল্যান্ড, ডিফারেন্ট টাইপস অফ ল্যান্ড ফর্মস কভার করা হয়, সেখানে ট্রান্সপোর্ট সিস্টেম অর্থাৎ রেলওয়ে, ওয়াটারওয়েজ, এয়ারওয়েজ, এই সমস্ত কিছু এখানে কভার করা হয়। বিভিন্ন মাউন্টেনের তাদের রেঞ্জের হাইয়েস্ট পিক, ইন্টারন্যাশনাল বাউন্ডারিজ, ন্যাশনাল বাউন্ডারিজ, কোন ডিস্ট্রিক্ট কবে সেট আপ হয়েছে, বা রিসেন্টলি ওয়েস্ট বেঙ্গলে আমরা দেখেছি নতুন ডিস্ট্রিক্ট ফর্মড হয়েছে, কবে সেট আপ হয়েছে, এই সমস্ত বিষয় থেকে এখানে প্রশ্ন করা হয়। অতএব মাধ্যমিক স্ট্যান্ডার্ডে আমরা যে জিওগ্রাফি পড়েছিলাম এবং স্পেসিফিক্যালি বলতে পারে ওয়েস্ট বেঙ্গল জিওগ্রাফি আমরা ক্লাস 6-এ ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্টরা ফলো করেছিল, সেই জিনিসগুলোকে আবার একটু রিভাইজ করে নিতে হবে। সুতরাং এই পোর্শনে সেরকম শক্ত কোশ্চেন থাকে না এবং খুব সহজেই প্রায় 70 to 80% কোশ্চেন আনসার করা সম্ভব।
আপনারা দেখছেন মিশন WBCS 2020। আজকের বিশেষ আলোচনা, আমার সঙ্গে স্টুডিও রয়েছেন শ্রী রূপক দত্ত। আপনারাও নিজেদের প্রশ্ন রাখতে পারেন আমাদের ফেসবুক পেজের কমেন্ট সেকশনে গিয়ে, যে প্রশ্ন আমরা তার সামনে তুলে ধরবো এবং আলোচনা করব। স্যার, এই পরবর্তীতে যে সেকশনটা নিয়ে আমরা আলোচনায় আসবো সেটা জেনারেল মেন্টাল এবিলিটি। এই পোর্শনে ঠিক কি কি ধরনের প্রশ্ন হয়? জেনারেল মেন্টাল এবিলিটি মূলত কোশ্চেন থাকে কোডিং ডিকোডিং থেকে, কোশ্চেন থাকে কাউন্টিং অফ ফিগার্স থেকে, সেটা স্কোয়ার হতে পারে, রেক্ট্যাঙ্গেল হতে পারে, ট্রায়াঙ্গেল হতে পারে, কোশ্চেন থাকে অ্যানালজি থেকে, কোশ্চেন থাকে সিলোলিজম থেকে, ম্যাথামেটিক্যাল প্রবলেমস থেকে কোশ্চেন দেওয়া হয়। এবং সেই কোশ্চেনগুলো এই 8টি সেগমেন্টের মধ্যে সবচেয়ে সহজতম পোর্শন হচ্ছে জেনারেল মেন্টাল এবিলিটি, এবং অ্যারিথমেটিকে যে কোশ্চেন থাকে সেটা অবশ্যই 10 স্ট্যান্ডার্ড সিলেবাস কভার করে। এই জেনারেল সায়েন্স যে পোর্শনটি রয়েছে, এখানে ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি থেকে মূলত প্রশ্ন আসে। আপনি আগেই আলোচনা করার সময় বলেছিলেন এক্ষেত্রে আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ড, মানে নন সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে যেসব স্টুডেন্টরা পরীক্ষায় বসছে WBCS পরীক্ষায়, তারা কি আলাদা করে কোনো ব্যাপারে গুরুত্ব দেবে, বা তাদের প্রিপারেশনটা ওভারঅল কেমন হওয়া উচিত? এখানে একটি তথ্য আমি তুলে ধরি। 2018 সালে যেখানে ফিজিক্সের কোশ্চেন এসেছিল অ্যারাউন্ড 5টি, 2019-এ 8টি, 2018-তে কেমিস্ট্রি কোশ্চেন এসেছিল অ্যারাউন্ড 7, যেখানে 2019-এ 6টি, 2018-তে বায়োসায়েন্সের কোশ্চেন এসেছিল অ্যারাউন্ড 6, আর 2019-এ বায়োসায়েন্সের কোশ্চেন মোটামুটি অ্যারাউন্ড 6ই এসেছিল। ওয়ারাজ 2018 সালে কিছু কম্পিউটার অ্যাওয়ারনেসের কোশ্চেন দিয়েছিল, 3 থেকে 4টি কম্পিউটার অ্যাওয়ারনেসের কোশ্চেন, কিন্তু 2019 সালে কম্পিউটার অ্যাওয়ারনেসের কোশ্চেন দেয়নি। এই কম্পিউটার অ্যাওয়ারনেসের যে কোশ্চেন সেটা কিন্তু আমরা ডে টু ডে লাইফ, এভরিডে লাইফে যেটা ফেস করি সেখান থেকেই এসছে। সুতরাং আমি বলবো যারা আর্টস ব্যাকগ্রাউন্ড বা কমার্স ব্যাকগ্রাউন্ড অর্থাৎ সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট নয়, তাদের ক্ষেত্রে একটা ভয়ভীতি থাকলেও থাকতে পারে। সুতরাং যে কোনো একটি সায়েন্স যেটি তার পড়তে ভালো লাগে সেটিকে সে কভার করতে পারে। প্রসঙ্গত বলে রাখি, ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজিক্যাল সায়েন্স থেকে মূলত সেই কোশ্চেনগুলোই যাওয়া হয় যেটা এভরিডে লাইফে আমাদের দরকার লাগে, যেমন ফুডে কেমিক্যালস, যেমন ডিটারজেন্টে কেমিক্যালস, যেমন আমরা বলতে পারি ড্রাগস বা মেডিসিনসে কেমিক্যালস। এরকম ফিজিক্সের ক্ষেত্রেও ডে টু ডে লাইফে যেটা আমরা ফেস করে থাকি, অর্থাৎ ফিজিক্স ইন এভরিডে লাইফ, বায়োলজিক্যাল সায়েন্স ইন এভরিডে লাইফ, সেখান থেকেও প্রশ্ন আসে। এবং ক্লাস 10 অবধি প্রত্যেকেই এই সাবজেক্ট পড়াশোনা করেছে, সুতরাং অযথা ভীত হওয়ার কোনো কারণ নেই। এরপরের সেকশন যেটা কারেন্ট ইভেন্টস অফ ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইম্পর্টেন্স, এখানে কোন কোন বিষয়ে গুরুত্ব দেওয়া উচিত? কারেন্ট ইভেন্টস দুটো জায়গাকেই কভার করে পিএসসি, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল দুটো জায়গাকেই কভার করে, এবং সেখানে কারেন্ট অ্যাফেয়ার্সের উপর গুরুত্ব দেওয়া হয়। কিছু কিছু ক্ষেত্রে যেমন লাস্ট ইয়ার 2019-এ আমরা দেখেছি একটু ট্র্যাডিশনাল জিকে কোশ্চেন ঘেঁষা হয়েছিল, যেমন সেখানে কোশ্চেন আসতে পারে কারেন্ট অ্যাফেয়ার্সের মধ্যে অ্যাপয়েন্টমেন্টস, অ্যাওয়ার্ডস, স্পোর্টসের অ্যাপয়েন্টমেন্ট হতে পারে, কোনো কমিটি কমিশনের চেয়ারপারসনের নাম হতে পারে, বা কোনো কান্ট্রির প্রেসিডেন্ট, কোনো কান্ট্রির প্রাইম মিনিস্টার বা ভারতে কে ভিজিট করেছে, বুকস অ্যান্ড অথর থেকে কোশ্চেন হতে পারে, কান্ট্রি ক্যাপিটাল কারেন্সি থেকে জেনারেল নলেজের কোশ্চেন হতে পারে, ডিফারেন্ট স্টেডিয়াম থেকে কোশ্চেন হতে পারে, বিভিন্ন ন্যাশনাল সিম্বলস থেকে কোশ্চেন হতে পারে। অতএব এই সমস্ত কিছু যেটা আমরা প্রতিনিয়ত নিউজ পেপারে ফলো করছি, সেখান থেকেই মূলত এই কোশ্চেনগুলো করা হয়। কোনো স্টুডেন্ট যদি একটি ডেলি নিউজ পেপার ফলো করে লাস্ট 1 year to 1.5 years, তাহলে এই সেকশনে কমন পাওয়া সম্ভব। যারা প্রিলিমিনারি কোয়ালিফাই করবে তাদের পরবর্তী ধাপে মেইন এক্সামিনেশনে বসতে হবে। এই প্রিলিমিনারির প্রিপারেশনটা মেইন এক্সামিনেশনের জন্য কতটা এগিয়ে রাখে একজন পরীক্ষার্থীকে? অবশ্যই মেইন এক্সামিনেশনের কম্পালসারি পেপারের মধ্যে দুটি হচ্ছে ডেসক্রিপটিভ কনভেনশনাল টাইপ, দুটি হচ্ছে ল্যাঙ্গুয়েজ পেপার, বাকি 4টি হচ্ছে এমসিকিউ, এবং এই 4টিরই সিলেবাস প্রিলিমিনারি সিলেবাস কভার করছে। অর্থাৎ আজকের দিনে দাঁড়িয়ে আমরা কখনোই বলতে পারি না প্রিলি এবং মেনের ওই 4টি কম্পালসারি পেপারের সিলেবাস ডিফারেন্ট। শুধু কিছু ক্ষেত্রে মোড অফ কোশ্চেন বা স্ট্যান্ডার্ড অফ কোশ্চেন সেটা একটু ডিফার করে যায়, কিন্তু আমরা বিগত বছরগুলোতে মেনের কোশ্চেনপত্র অ্যানালিসিস করে দেখেছি যে কিছু কিছু কোশ্চেন যেটা প্রিলিমিনারি থেকেও পিএসসি টোটো কপি করে দিয়েছে। অতএব প্রিলিমিনারি এবং মেন দুটোরই সাইমালটেনিয়াস প্রিপারেশন নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। এবং যেহেতু সিলেবাস এক, সেখানে শুধুমাত্র কোয়েশ্চেন প্যাটার্ন বা স্ট্যান্ডার্ডের ডিফারেন্স থাকে, সেহেতু একই সাথে প্রিপারেশন নেওয়াটা সম্ভব। এবং এই প্রিলিমিনারি চলাকালীন যে প্রিপারেশন প্রিলিমিনারি অবধি, এই প্রিপারেশন তাকে মেন পরীক্ষায় সাহায্য করবে মেন পরীক্ষাতে। স্যার, এই গত কয়েক বছরে যে প্রিলিমিনারি পরীক্ষা, সেখানে কি কোনো প্রশ্নের বিশেষ পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, কোনো ট্রেন্ড? হ্যাঁ, পরিবর্তন বলতে আমরা একটু আগে আলোচনা করলাম ইংলিশের ক্ষেত্রে, এবং সেরকম কোনো পরিবর্তন নয়, 2-1টি প্রশ্ন ছাড়া একটু অ্যানালিটিক্যাল কোশ্চেন এসছে, সেইখানে সেটা খুব যে বেশি সংখ্যক এসছে তা কিন্তু নয়। অতএব কারেন্ট অ্যাফেয়ার্সে আমরা যে সমস্ত রিসেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট বা সুপ্রিম কোর্টের ভার্ডিক্ট সেখান থেকেও প্রশ্ন এসছে, এই জায়গাগুলোতে একটু ক্যান্ডিডেটকে ওয়াকিবহাল থাকতে হবে।
আপনি এতক্ষণ আলোচনা করলেন প্রিপারেশনের বিষয়, আর একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় এই ধরনের কম্পিটিটিভ এক্সামিনেশনের জন্য, সেটা হচ্ছে সময়ের মধ্যে উত্তর শেষ করা। তো এক্ষেত্রে পরীক্ষার্থীদের কি কি পন্থা অবলম্বন করা উচিত? মক টেস্ট বা অন্যান্য ধরনের প্র্যাকটিস কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়? প্রিলিমিনারির ক্ষেত্রে 200টি কোশ্চেন আনসার করার জন্য জেনারেল স্টাডিজের 2.5 আওয়ার্স টাইম যথেষ্ট সময়। সুতরাং এই ক্ষেত্রে একটাই জিনিস গুরুত্বপূর্ণ, দ্যাট ইজ স্ট্র্যাটেজি। সে কীভাবে কোশ্চেনগুলোকে আনসার করবে। যেহেতু এখানে ওএমআরে আনসার ফিল আপ করতে হয় এবং এখন যেহেতু পেন্সিল ইউজ করা যায় না, ব্ল্যাক বল পয়েন্ট পেনে আনসার করতে হয়, সুতরাং আনসার যদি একটু ভুল হয়ে যায় তাহলে খুবই সমস্যার। এবং একই রকমভাবে রোল নাম্বার বা টিকিট নাম্বার ওভাল ফিল আপ করার ক্ষেত্রেও যদি ভুল হয় তাহলে ওএমআর ক্যান্সেল হওয়ার সম্ভাবনা থাকে। প্রত্যেক বছর পিএসসিতে মোর দ্যান 10% ওএমআর এরকম ক্যান্সেল হয়ে যায়। অতএব স্টুডেন্টকে এই জায়গাটাকে অবশ্যই গুরুত্ব দিতে হবে এবং এই ক্ষেত্রে প্র্যাকটিসের কোনো বিকল্প নেই। সে যত বেশি প্র্যাকটিস করতে পারবে, যত মাল্টিপল চয়েস কোশ্চেন সলভ করতে পারবে, তার কোশ্চেন কমন পাওয়ার প্রবাবিলিটি তত বাড়বে। প্রসঙ্গত বলে রাখি, এখানে যেহেতু 1/3 নেগেটিভ মার্কিং আছে, অতএব অনেক ক্যান্ডিডেট পরীক্ষার সময় লোভ সম্বরণ না করতে পেরে অযথা ভুল আনসার করে আসে, যার ফলে সে নেগেটিভ মার্কস অ্যাকোয়ার করে, যার ফলে কিন্তু তার পাওয়ার সম্ভাবনাটি কমে যায়। এরকম অনেক স্টুডেন্ট দেখা গেছে, সে যদি ওই নেগেটিভ মার্কসকে অ্যাভয়েড করতে পারতো তাহলে সেই ক্ষেত্রে হয়তো সে কোয়ালিফাই করতে পারতো। অতএব এই ক্ষেত্রে মক টেস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্রে যত বেশি প্র্যাকটিস করবে সেটা অবশ্যই গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত বলে রাখি, 2018 সালে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে যেখানে কাট অফ ছিল 97.67 আউট অফ 200, 2019 সালে সেখানে কাট অফ ছিল 105.13 আউট অফ 200, যেখানে 2018 সালে পিএসসি প্রিলিমিনারি কোয়ালিফাই করেছিল 11,036 ক্যান্ডিডেটসকে। 2019 সালে প্রিলিমিনারি কোয়ালিফাই করেছিল পিএসসি 15,997 ক্যান্ডিডেটসকে। দেখতে পাচ্ছি 2019-এ নাম্বার অফ ক্যান্ডিডেটস বেশি কোয়ালিফাই করেছে প্রিলিমিনারিতে, কিন্তু কাট অফ 2018 রেসপেক্টে বেশি। অতএব স্টুডেন্ট কখনোই, আমি এটা নিজে বিলিভ করি, পরীক্ষার সময় কাট অফকে চেস করা একদমই উচিত নয়। সেটা ডিপেন্ড করে কোশ্চেনের স্ট্যান্ডার্ড, সেই বছর কত ভ্যাকেন্সি আছে যেটি পিএসসি ডিক্লেয়ার করে না, এবং অবশ্যই মেরিট অফ দ্য স্টুডেন্ট। অতএব অযথা কাট অফকে চেস করতে গেলে ভুলভ্রান্তির সম্ভাবনা বাড়বে এবং কোয়ালিফাই করার সম্ভাবনা অবশ্যই কমবে। নিজের মতো প্রিপারেশন নেওয়া এবং নিজের মতো পরীক্ষায় তার প্রতিফলন, সে পরীক্ষার সময় তার বেস্ট দিয়ে আসবে। স্যার, রাইস গত 34 বছর ধরে ছাত্রছাত্রীদের ডাব্লিউবিসিএস এর জন্য তৈরি করছে এবং রাইসের সাফল্য ডাব্লিউবিসিএস এর ক্ষেত্রে সর্বজন বিদিত। তো এক্ষেত্রে আপনার কি মনে হয় যে প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণের গুরুত্ব কতটা যারা পরীক্ষায় সফল হওয়ার জন্য? যেহেতু অধিকাংশটাই বেস করে আছে মাল্টিপল চয়েস অবজেক্টিভ টাইপ, সেই ক্ষেত্রে কোচিং অবশ্যই একটি গুরুত্বপূর্ণ। তার কারণ এরকম হয়, ডাব্লিউবিসিএস পরীক্ষার ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যায়, 4টি অপশনের মধ্যে 2টি অপশন খুবই ক্লোজ থাকে। সেই একটি অপশন যেটি মনে হচ্ছে আনসার, আদতে সেটি আনসার নয়, সেটি ট্র্যাপ। সেই ট্র্যাপটি বোঝাটা খুব জরুরি। সেই কারণে ক্লাসরুম কোচিং দরকার, যেই ক্ষেত্রে টাইম মিনিমাইজেশনও একটা দরকার, যেহেতু অনেকের ক্ষেত্রে এটা টাইম কনস্ট্রেন্ট। অতএব স্ট্র্যাটেজিক্যালি তাকে ব্যবহার করতে হবে সময়টিকে। অর্থাৎ এমন অনেক কোশ্চেন যেটা শুধুমাত্র অপশন টেস্ট করে আনসার করা সম্ভব, এমনও হতে পারে যে আমি 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর জানি না, তা সত্ত্বেও কিন্তু কোশ্চেন আনসার করা সম্ভব। সেই টেকনিকের জন্য, সেই টেকনিক কিভাবে অ্যাপ্লাই করতে হবে তার জন্য অবশ্যই একটা গাইডেন্স দরকার। প্রতি বছর এমন অনেক পরীক্ষার্থী থাকে, এবারও নিশ্চিতভাবে থাকবে, যারা গত কয়েকটি ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি পরীক্ষায় বসেছে কিন্তু কোনো কারণে উত্তীর্ণ হতে পারেনি। তাদের জন্য আপনাদের বিশেষ পরামর্শ কি থাকবে এবার যাতে তারা সফল হতে পারে? অবশ্যই সবার প্রথমে বিগত 5 থেকে 10 বছরের কোশ্চেন পেপারকে সলভ করা, তাদের বিগত যে পরীক্ষাগুলোতে তারা কোয়ালিফাই করতে পারেনি, কেন কোয়ালিফাই করতে পারেনি, ঠান্ডা মাথায় বসে সেটাকে অ্যানালিসিস করা, তাদের স্ট্রেংথ, তাদের উইকনেসকে নিজেদেরকে বুঝতে হবে, কোন জায়গাটিতে তাদের খামতি আছে বুঝতে হবে, এই পরীক্ষার জন্য কোন জায়গাটি অ্যাভয়েড করলেও চলবে, কোন জায়গাটিতে বেশি জোর দিতে হবে। সেই কারণে প্রিভিয়াস 5 to 10 ইয়ার্সের কোশ্চেন ট্রেন বোঝাটা খুব জরুরি এবং কোশ্চেন সলভ করাটা জরুরি, কারণ ওই কোশ্চেন সলভ করলেই আমি এখান থেকে আরও অনেক রকম কোশ্চেন আনসার করতে পারবো। সুতরাং তাদের ক্ষেত্রে তাদের যে উইকনেসটা মনে হচ্ছে সেটাকে ইমিডিয়েটলি রিকভারি করতে হবে। অতএব এই ক্ষেত্রে তাদের আরও বেশি ডেডিকেটেড, আরও বেশি সিনসিয়ার, আরও বেশি ডিসিপ্লিনড হতে হবে। একদম অনুষ্ঠানের আমরা প্রায় শেষ পর্যায়ে। এবার আপনার কাছে যে বিষয়ে আমি আসবো সেটা হচ্ছে খুব ভালো প্রস্তুতি নিয়ে ভালো পরীক্ষা দেওয়ার জন্য পরীক্ষার্থীদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য থাকবে? অবশ্যই সুন্দর করে একটি রুটিন করতে হবে। হাতে সময় খুবই কম, 9 ফেব্রুয়ারি টেন্টেটিভ এক্সাম ডেট। অতএব আমাকে টোটাল সিলেবাসটা দেখে নিতে হবে,
কোন জায়গা থেকে প্রশ্নগুলো আসে সেগুলো আমাকে খুঁজে বের করে নিতে হবে, আমাকে ডেলি রুটিন একটা সেট আপ করতে হবে, আমি কতক্ষণ ইতিহাসের পিছনে সময় দেবো, কতক্ষণ জিওগ্রাফির পিছনে সময় দেবো টোটাল সিলেবাসটাকে কভার করার জন্য, এবং সাফিসিয়েন্ট টাইম হাতে রাখতে হবে রিভিশন, এবং প্রত্যেক দিন নিয়ম করে ঘড়ি ধরে কোশ্চেন পেপার সলভ করতে হবে, তবেই সাকসেস আসা সম্ভব। প্রিপারেশন এবং প্র্যাকটিসের কম্বিনেশন সাকসেস এনে দেবে। নিশ্চয়ই স্যার, অনেক ধন্যবাদ আমাদের এবারের যারা পরীক্ষার্থী WBCS এর তাদের এত সুন্দরভাবে গাইড করার জন্য। আপনারা দেখছিলেন মিশন WBCS 2020 2020 WBCS কে সামনে রেখে আমাদের এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন, যার এপিসোড 1 আমরা আজকে অনুষ্ঠিত করলাম, এবং এর পরবর্তীতে সাবজেক্ট ওয়াইজ ডিসকাশনে আমরা আসব। সেটি দেখার জন্য চোখ রাখুন আমাদের ফেসবুক পেজে। নমস্কার।